মিডল ইস্টের যে কান্ট্রিগুলো রয়েছে ম্যাক্সিমামই তো এখানে মুসলিম কান্ট্রি, অনেকে আবার এর মধ্যে একসঙ্গে ওয়াইসির মধ্যেও রয়েছে, ইসলামিক কনফারেন্সের মধ্যে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বাকি দেশগুলো কেন ইরানকে সাপোর্ট করছে না? আমেরিকার ভয়ে? কারণ একদম ইরানের পাশে যে দেশগুলো রয়েছে সৌদি আরব কিংবা কাতার, কাতারে তো আবার ইউএস এর বেস রয়েছে, সেই কারণে কি ইউএস কে চটাতে চাইছে না বলেই কি তারা ইরানের পাশে দাঁড়াচ্ছে না? নট নেসেসারিলি। তার কারণটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ওয়ার্ল্ড মিডিয়া যে ন্যারেটিভটাকে ভীষণভাবে সমর্থন করছে এবং যেই ন্যারেটিভটা বহু দেশকেই ব্যাকফুটে নিয়ে চলে গেছে, সেই ন্যারেটিভটা ভীষণ ওয়েল আর্টিকুলেটেড একটা ন্যারেটিভ, যেটা আমরা আগেও শুনেছিলাম ইরাকের ব্যাপারে, যে আমরা এমন একটা দেশকে নিয়ে আলোচনা করছি যারা সম্ভবত পরমাণু প্রোগ্রাম চালায়, যেই পরমাণু প্রোগ্রামগুলো আমরা মানে অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা এনপিটির অনুমোদন ছাড়াই। দ্বিতীয়ত একটা ন্যারেটিভ যেটা ভয়ঙ্কর ন্যারেটিভ, এর থেকেও অনেক ভয়ঙ্কর ন্যারেটিভ, সেটা হলো এরা যেই পরমাণু সেট আপটা চালায়, সেই পরমাণু অস্ত্রগুলো অত্যন্ত সুলভভাবে সহজ দামে বিভিন্ন টেরারিস্ট অর্গানাইজেশনদের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা রাখে ইরান। এই যে হামাস বা হিজবুল্লাহর কাছে এই ধরনের আর্মস পৌঁছে দেওয়ার যে প্রবণতা ইরানের ব্যাপারে ছড়িয়েছে মার্কেটে থ্রু ওয়ার্ল্ড মিডিয়া, থ্রু ওয়ার্ল্ড অর্গানাইজেশন, সেই জিনিসটা এতটাই ভয়ঙ্কর। কনসিডারিং ইমেজ অফ দ্য গ্লোব, কোন দেশ নিজের ইমেজকে বাঁচাতে কখনোই এখানে হিন্দু, মুসলমান বা অন্য কোনো খ্রিস্টান বা জিউ বা অন্য প্রজাতির নাম আসাটা পরে হবে। প্রথম কথা হচ্ছে লজিক্যালি তখন ইরানের পাশে দাঁড়ানো মানে সে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অর বিং আ শ্যাডো সাপোর্ট করছে টেররিজমকে বাড়তে। সেটা কখনোই কোনো একটা সভ্য দেশ করতে পারবে না। তাই এই ন্যারেটিভটা যদি খণ্ডন না হয় বা এই ন্যারেটিভটাকে যদি কোনোভাবে প্রমাণও না করা যায়, তাহলে কিন্তু এই ওয়ারের কি ডিরেকশন বা কি রিজনিং বা কেন এই ওয়ারটা হলো, সেই জাস্টিফিকেশনটা কিন্তু না আমেরিকা দিতে পারবে না ইসরায়েল। কিন্তু যদি সেটাই হয়ে থাকে, যদি আমেরিকার উদ্দেশ্যই হয় যে তাদের পরমাণু যে স্থাপনাগুলো রয়েছে, যে গবেষণাগুলো রয়েছে, যাতে তারা পরমাণুটা অর্জন করতে না পারে, ডোনাল্ড ট্রাম্প তো পরিষ্কার বলেছেন যে ইরান কখনোই পরমাণু শক্তি অর্জন করতে পারবে না। যদি সেটাই একমাত্র উদ্দেশ্য হয়ে গিয়ে থাকে, তাহলে কেন তেহরান খালি করতে বলবে? এইটাই তো একটা অদ্ভুত বিষয়। মানে আমি তোমাকে মনে হলো যে তুমি বোম বানাও বাড়িতে, সেই কথাটা আমি আর মনে হলো আমি যেহেতু শক্তিশালী তোমার পাড়ার কোনো দাদা, আমি তাই গোটা পাড়াটায় বোম মারতে শুরু করে দিলাম এই রাগে, যাতে তুমি কোনো বোম বানাতে না পারো আগামী দিনে। এটা কোনোদিন জাস্টিফিকেশন হতে পারে না। জাস্টিফিকেশন এই লেভেলে বা ডিপ্লোমেসিতে বা কূটনীতিতে এমন ভাবে হওয়া উচিত যেটা পরিপক্ক প্রমাণ স্বরূপ আসবে। এমন কোনো উইদাউট প্রুফ কেউ যদি কিছু বারংবার বলতে চায় বা বোঝাতে চায়, সেটা কোনোদিনই গ্রহণযোগ্য হতে পারে না। তার কারণটা হলো উনি এই ধরনের অ্যালিগেশন এর আগেও ইরাকের ব্যাপারে লাগিয়েছে, যদিও ইরাকের ভিতরে ঢুকে এ ধরনের কোনো কিছুই পাওয়া যায়নি। দ্বিতীয়ত, যদি আমরা কোনো দেশ পরমাণু প্র্যাকটিস বা পরমাণু প্রোগ্রাম চালাতে চায় নিজের হিতে, নিজের ডিফেন্সে, বা কোনো পরমাণু প্রোগ্রাম মানে শুধু বোম বানানো নয়, বহু রকমেরই মডার্ন সায়েন্সেও পরমাণু লাগে, নিউক্লিয়ার টেকনোলজি লাগে, সেটা নিয়ে যদি তারা কাজ করতে থাকে, বারংবার কেন আমেরিকার মানে বারণটা শুনতে আমরা বাধ্য? ভারতবর্ষ কোনোদিনই শোনেনি সেই বারণটা। বারংবার আমেরিকার 1969, 1970, 1971 থেকে কন্টিনিউয়াস বলে গেছে ডিনিউক্লিয়ারাইজেশন অফ মেনি কান্ট্রিজ। সেখানে ইন্ডিয়া যখন স্মাইলিং বুদ্ধা করলো, ইন্ডিয়ার উপরে স্যাংশন দিল, কিন্তু ইন্ডিয়াকে আটকে রাখতে পারেনি। তার কারণটা হচ্ছে যদিও ইন্ডিয়া আজ অব্দি কোনো নিউক্লিয়ার ট্রিটির অংশ নয়, তারা সাইন করেনি, তবুও ইন্ডিয়ার নিউক্লিয়ার টেকনোলজিকে বা নিউক্লিয়ার সায়েন্সকে ব্যবহার করে কোনো নেগেটিভ প্র্যাকটিসও করেনি, কোনো ইল প্র্যাকটিসও করেনি। সুতরাং এখানে পয়েন্টারটা নিউক্লিয়ার প্র্যাকটিস যত না, তার থেকে অনেক বৃহত্তর পয়েন্টার হচ্ছে যে সেই নিউক্লিয়ার ওয়েপনগুলো সে টেররিস্টদের সাপ্লাই করতে চেয়েছিল নাকি সে টেররিস্টদের অলরেডি সাপ্লাই করছিল। এই পয়েন্টটা যদি প্রমাণিত না হয়,
তাহলে কিন্তু কোথাও গিয়ে একটা অন্যায়ের গন্ধ গোটা পৃথিবী পাচ্ছে। একই সঙ্গে পুতিন বলছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প দুজনের সঙ্গেই তিনি কথা বলছেন এবং ইরানের পরিস্থিতির দিকেও তিনি নজর রাখছেন। তাহলে রাশিয়ার স্ট্যান্ডটা ঠিক কোথায় এখানে? দেখুন, আমরা যখন রাশিয়া বলছি বারবার, সেই জিনিসটা ভীষণভাবে একটা দেশকে বোঝাচ্ছে, কিন্তু রাশিয়া স্টিল হ্যাজ দ্যাট সোভিয়েত ফ্লেভার। মানে ওই বলে না, রাজবংশের ছেলে হলে তার মধ্যে একটা রাজরক্ত বয়, সেই জিনিসটা কিন্তু এখনো এদের মধ্যে আছে। সুতরাং একটা কথা ভুলে গেলে চলবে না, যে টোনে ডোনাল্ড ট্রাম্প আজও বহু দেশের সাথে কথা বলে, যদিও ভারতবর্ষের সাথে সেই টোনটা চেঞ্জ হয়েছে ইদানিং কালে, সেই টোনে কিন্তু রাশিয়ার সাথে কথা বলবে না। তার কারণটা হচ্ছে রাশিয়া ইজ দ্য ডিসেন্ডেন্টস অফ সোভিয়েত, এবং এই সোভিয়েত কনসেপ্টটা বা সোভিয়েত কিন্তু একটা কালচার, এই কালচার একটা ডিসিপ্লিন আছে সোভিয়েতের মধ্যে। সোভিয়েত যে স্টেটাসটা উনি বলছেন বা যে কথাগুলো উনি বলছেন, তার মধ্যে একটা মূল কথা হলো ভেবে চিন্তে এগোবেন, আমি কিন্তু সবার সাথেই কথাবার্তার মধ্যে আছি। এটা কিন্তু ভীষণভাবে গ্রহণযোগ্য একটা রেসপন্সিবল পাওয়ারের কথা। যদিও রাশিয়া যদি দেখে যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা পরিকাঠামো তৈরি হচ্ছে বা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই গেল, তাহলে কিন্তু কোথাও গিয়ে এটা ভুলে গেলে চলবে না, বিশ্বের সব থেকে বেশি অয়েল রিজার্ভ যদি কারোর কাছে থেকে থাকে, তার অন্যতম একটি দেশ কিন্তু রাশিয়া। এবং সুতরাং যদি মিডল ইস্টে বড় কিছু ক্ষয়ক্ষতিও হয়ে যায় এই যুদ্ধের কারণে, রাশিয়া কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। এই অর্থে রাশিয়া এরকমও করতে পারে, কোনো ট্রানজাকশনাল হ্যাবিটে ইন্ডিয়ার সাথে যেহেতু সম্পর্ক ভালো, রাশিয়া ইন্ডিয়াকেও নানানভাবে সাপোর্ট করতে পারে। কিন্তু ইউনাইটেড স্টেটস যদি মনে করে যে এই রাশিয়াকে কোনোভাবে মান্য করব না এবং ডাইরেক্টলি ইরানকে আক্রমণ করব, তাহলে কিন্তু রাশিয়া সেটা খুব একটা ভালো চোখে নেবে না, সেটাও পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে। বিকজ রাশিয়া প্যারালালি ইসরায়েলের সাথেও কথা বলতে, যদি রাশিয়া কনসিডার করতো যে ইউএসএ খুব ইম্পর্টেন্ট একটা দেশ এই ক্ষেত্রে, তাহলে কিন্তু রাশিয়া আলাদা করে আবার ইসরায়েলের সাথে কথা বলতো। এই জায়গায় দাঁড়িয়ে পুতিনের দৃষ্টিভঙ্গিটা আমি একটু আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাইবো, কারণ এতদিন ধরে যে ইউক্রেনের সঙ্গে রাশিয়া লড়াই করে গেছে, পেছন থেকে তো ইউক্রেনকে ইন্ধন জুগিয়ে গেছে আমেরিকা। সেটা ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন, ইউক্রেনকে যদি তারা সাপোর্ট না করতো, ভলোদিমির জেলেনস্কিকে, যে যদি আমেরিকা সাপোর্ট না করতো তাহলে আপনারা একদিনও যুদ্ধ চালাতে পারতেন না। তাহলে এখন পুতিন কি স্ট্যান্ড নেবেন? কারণ তার এগেইনস্টে তো এতদিন ইউক্রেনকে ব্যবহার করে গেছে, ইউক্রেনকে যুদ্ধে ইন্ধন জুগিয়ে গেছে আমেরিকা। দেখুন, রাশিয়ার ক্যারেক্টারটা হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে ছোটখাটো মশার বাইট সে দেখে নেয়, কিন্তু তাতে কিন্তু তার খুব একটা শারীরিক ক্ষতি হয় না।